নির্বাচনের আগে বড় দলগুলোর প্রশাসন ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছে, এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। এই কমিশনের পুনর্গঠনের দাবি জানান তিনি। এর আগে বিকেল 5:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসে এনসিপির প্রতিনিধি দল। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন সার্জিস আলম, সামান্তা শারমিন ও খালিদ সাইফুল্লাহ। পরে জামাতে ইসলামের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। পক্ষপাতিত্ব দেখা যাচ্ছে এবং কোনো দলের প্রতি বিমাতা সুলভ আচরণ তারা করছে। পুরো বিষয়টা নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি, বিগত সময়গুলোতে নির্বাচন কমিশন যেই পদক্ষেপগুলো নিয়েছে সেখানে কিভাবে তাদের পক্ষপাতিত্ব ফুটে উঠেছে সেই বিষয়ে আমরা বলেছি। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। এ নিয়ে আরও জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তো ব্রিফিং করেছেন নাহিদ ইসলাম, তার সাথে যারা ছিল তাদের মধ্যে কেউ কথা বলেছেন কিনা? আর নিশ্চয়ই ইতিমধ্যেই জামাত ইসলামের সাথে আলোচনা শুরু হয়েছে, সে বিষয়েও জানাবেন। জি, আমরা শুনছিলাম ব্রিফিং কিন্তু নাহিদ ইসলাম কথা বলেছেন, এর পাশাপাশি কিন্তু সার্জিস আলমও কথা বলেছেন। সার্জিস আলম যেটি বলেছেন, তিনি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে বিসিএস এর নন ক্যাডারের যে সুপারিশের বিষয়টি আছে সেই বিষয়ে কথা বলেছেন। তিনি অতি দ্রুততার সাথে প্রধান উপদেষ্টার কাছে যে নন ক্যাডারের যে সুপারিশের যে ফাইলটি সেটি পৌঁছাবে মাত্রই তাকে স্বাক্ষরের অনুরোধ জানিয়েছেন। কারণ কিন্তু এই বিষয়টিকে মাথায় রেখেছেন, কারণ যারা ছাত্র আছেন, যারা চাকরি প্রত্যাশী, তাদের কথাটি মাথায় রেখে কিন্তু তিনি তাদের পক্ষ হয়ে প্রধান উপদেষ্টার কাছে এই অনুরোধ জানিয়েছেন। আর নাহিদ ইসলাম যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তাদের মধ্যে কয়েকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন পুনর্গঠনের বিষয়ে তারা কথা বলেছেন। তিনি যেটি দাবি করেছেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে কয়েকটি রাজনৈতিক দলের প্রতি। একটি বিষয় জানিয়েছেন যে নির্বাচনের আগে যে প্রশাসনের রদবদল এই বিষয়টি নিয়েও কিন্তু কথা হয়েছে, বিশেষ করে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাজে যারা নিয়োজিত আছেন, পুলিশ সহ অন্যান্য সদস্যদের ক্ষেত্রে কিন্তু যারা স্বচ্ছ এবং যারা বিগত ফ্যাসিস্ট বা আমলে যারা নির্বাচনের কাজের সাথে যুক্ত ছিলেন, তারা কোনোভাবেই যাতে এই নির্বাচনের সাথে যুক্ত না থাকেন, এই বিষয়টিও কিন্তু তিনি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন, যাতে করে নির্বাচনের আগে এই বিষয়টিকে মাথায় রেখে তারা কিন্তু ক্ষমতার রদবদল বা যে সরকারি আমলা যারা আছেন তাদের যে বিভিন্ন বদলি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলেছেন। আরেকটি বিষয় বলে রাখি, কিছুক্ষণ আগে 5:30 থেকে 6:30 পর্যন্ত কিন্তু জাতীয় নাগরিক পার্টির 4 সদস্যের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। এখন 6:30টার দিকে কিন্তু জামাতের যে 4 সদস্যের প্রতিনিধি দল আছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে বৈঠক চলছে। এখনো কিন্তু জামাতের সাথে বৈঠক শেষ হয়নি, বৈঠক চলছে। বৈঠক শেষে কিন্তু জামাতের যে বিষয়গুলো নিয়ে তারা কথা বলে এবং কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টার কাছে জামাতের পক্ষ থেকে যে সুপারিশগুলো সেই বিষয়গুলো নিয়ে কিন্তু জানাতে পারবো। আর জাতীয় নাগরিক পার্টির যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠন, বিসিএস এর নন ক্যাডারের যে ফাইল সেটি সুপারিশের স্বাক্ষর, নির্বাচনের আগে রদবদল, এছাড়াও যে জুলাই সনদের যে স্বাক্ষরের বিষয়টি আছে, আমরা জানি যে জুলাই সনদে কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিন্তু স্বাক্ষর করেনি। আজকে কিন্তু এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন এনসিপির প্রতিনিধি দলরা। তারা যেটি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার কাছে তারা অনুরোধ জানিয়েছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কিন্তু এটি শুধুমাত্র কিন্তু একটি কাগজ মাত্র। তারা যে বিষয়টি জানিয়েছেন, জাতীয় ঐক্যমত্যের সাথে কথা বলে প্রধান উপদেষ্টা যেহেতু এই কমিশনের সভাপতি, জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে একটি ঘোষণা দিয়ে কিন্তু তারা এই দাবিটি জানিয়েছেন। আর এই বিষয়টি যদি নিশ্চিত করা হয়, তারা কিন্তু আইনি জুলাই সনদে স্বাক্ষর করবে। এই ছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে জানাচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। আওয়ামী লীগ আমলে গুম, নির্যাতন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে 15 সামরিক কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে রয়েছেন 1 মেজর জেনারেল, 6 ব্রিগেডিয়ার জেনারেল, 4 কর্নেল, 3 লেফটেন্যান্ট কর্নেল ও 1 মেজর। এছাড়া শেখ হাসিনা সহ পলাতকদের আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে আদালত। বুধবার সকালে নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো দেশ। মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় 15 সামরিক কর্মকর্তাকে সেনা হেফাজত থেকে গ্রেপ্তার করে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এজন্য ভোর থেকে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় বিজিবি, র্যাব, পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। রেওয়াজ ভেঙে ভোর থেকেই প্রস্তুত করা হয় আদালতও। সকাল 7টার দিকে বিশেষ প্রিজন ভ্যানে আসামিদের নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 8টার দিকে নেওয়া হয় কাঠগড়ায়।
পরে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঠায় কারাগারে। একই সাথে গুমের 2 মামলায় পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক সহ 13 আসামিকে 7 দিনের মধ্যে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেওয়া হয়। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসলিউট অথরিটি কারা কর্তৃপক্ষের। 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 5ই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর সহায়তায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যক্তিগত অপরাধের দায় পুরো বাহিনীর নয়। তাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। সংশোধিত আইন অনুযায়ী অভিযুক্ত সামরিক কর্মকর্তারা চাকরিতে থাকতে পারবেন না বলে জানায় প্রসিকিউশন। তবে তাদের আইনজীবীরা জানান ভিন্ন কথা। যে অফেন্স যখন কমিশন করেছে তখন সেই সময় বিদ্যমান আইনে শাস্তি দিতে হবে। ন্যায্যতার জন্য 5ই আগস্ট ঘটেছে, বিপ্লব ঘটেছে। সো আপনি বিচার শেষ হওয়ার আগে আপনি তাকে শাস্তি দিতে পারবেন না। সো এইটা অত্যন্ত একটা আমি বলবো যে খারাপ অ্যামেন্ডমেন্ট হয়েছে। আমি মনে করি সরকারের উচিত এইটাকে রিপিল করা, অথবা ইট উইল বি চ্যালেঞ্জড ইন হাইকোর্ট। আদালতের কার্যক্রম শেষে 15 সামরিক কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের অস্থায়ী কারাগারে নেওয়া হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলন দমনে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের দিন ঘোষণা হতে পারে কাল। প্রসিকিউশন জানায়, শেখ হাসিনা সহ 3 আসামির মামলায় আসামি পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। কাল রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষে রায়ের দিন জানাতে পারে আদালত। তবে তার আগে অ্যাটর্নি জেনারেল সমাপনী বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেছে প্রসিকিউশন। এর আগে বুধবার রাষ্ট্রপক্ষের উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে শেষ দিনের যুক্তি উপস্থাপন করেন শেখ হাসিনার রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। পরে সাংবাদিকদের বলেন, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, তাই তার আসামিরা খালাস পাবেন বলে প্রত্যাশা তার। তবে প্রসিকিউশন জানায়, অভিযোগ প্রমাণে যথেষ্ট তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। সরকার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন না করলে অশুভ শক্তির উত্থান ঘটতে পারে বলে শঙ্কা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় এই শঙ্কা জানান তিনি। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিস্টের সহযোগীদের বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন অসম্ভব। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে সরকারকে সব ধরনের প্রভাব মুক্ত হতে হবে। নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে। আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে এমন কেউ সরকারে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, কোনো দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, ফ্যাসিবাদী সরকারের সহযোগীরা নিজ পদে বহাল থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সমস্ত কর্মকর্তারা বিগত 15-16 বছর নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। ফ্যাসিস্টদেরকে রক্ষা করতে গিয়ে যারা বেআইনি কাজ করেছে তাদেরকে প্রশাসনে রেখে তো অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। এদেরকে চিহ্নিত করা, এবং চিহ্নিত করা মানে এটা তার লুকোনো লোক নন, তারা তো গোপনে থেকে করেননি।
যত দ্রুত সম্ভব সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নেয়ার আহ্বানও জানান রিজভী। এইরকম আরো অনেক প্রশাসনের লোকজন আছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর অনৈক্যের কারণেই ফেব্রুয়ারিতে ভোট না হওয়া নিয়ে নানা আলোচনা হচ্ছে বলে মনে করেন আইন উপদেষ্টা। নির্বাচনের সময় সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও জানান তিনি। এ সময় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজিরে সহযোগিতা করায় সেনাবাহিনীর প্রশংসা করেন ডক্টর আসিফ নজরুল। বুধবার সচিবালয়ে এসব কথা বলেন তিনি। সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। তারপরও সন্দেহ সংশয় নিয়ে চলছে এক ধরনের আলোচনা। রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার বিএনপির সঙ্গে আলোচনায় উঠে আসে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। এ বিষয়ে আইন উপদেষ্টা জানান, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে। তত্ত্বাবধায়ক সরকার চাননি, ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে, নিরপেক্ষ ভূমিকা পালন করে। তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি। নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্সও দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা কর্মকর্তাদের হাজির হওয়াকে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করছেন আইন উপদেষ্টা। মামলার আসামি হিসেবে তাদের কোথায় রাখা হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় জানান তিনি। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, সেনাবাহিনীর প্রধান, ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি। উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে মাঠের আস্থার অভাব রাজনৈতিক দলগুলোর মতানৈক্যর কারণে। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যেরকম অনৈক্য থাকে আপনার, ওনারা একজন আরেকজনের বিরুদ্ধে যেভাবে বলে ওইটার কারণে হয়তো। তবে আমার ধারণা যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বাস্তব অগ্রগতি দেখব, এই সম্পর্কে সকল সংশয় খুব দ্রুত তখন আশা করি কেটে যাবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং আমাদের প্রতিনিধি দলে আরও সংযুক্ত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল। ডান দিকে আছেন আরও একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তো আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অনেকে হয়তো কি জানেন, আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য উনি কথা বলবেন ধীরে, এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমেরিকা একটু লম্বা সফর ছিল, একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিল, সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করবেন, ভালোই আছি। আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয়, এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নেওয়ার জন্য, যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে। আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন, উনি দীর্ঘ সময় এক্সারসাইজ করার মাধ্যমে
আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিজ একটা জাতীয় ইতিহাসে একটা লিখে থাকবে এবং ইতিহাস থাকবে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা যেহেতু এখানে সিগনেচার করেছি তার এফর্টকে আমরা সমর্থন করছি। এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, বেসিক্যালি প্রায় ৮০-র উপরে সংস্কারে, তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা 19টির মতো, এবং এখানে আমরা সকলেই সিগনেচার করছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে ইমপ্লিমেন্ট করা এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনদ এটা সাইন করুন, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি, উনি আমাদের সাথে একমত হয়েছেন যে বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচনে যাচ্ছে অলি আহমেদের নেতৃত্বাধীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিএনপির সাথে শক্ত দিন দরবারে না যাওয়ার কথা জানিয়েছেন এলডিপি। ২০০৬ সালের ২৬ অক্টোবর AQM বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির ২৪ সংসদ সদস্য একত্রিত হয়ে প্রতিষ্ঠা করেন নতুন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে আদর্শগত কারণে ২০০৭ সালে এলডিপি ও বিকল্প ধারা পৃথক হয়ে যায়। প্রতিষ্ঠার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গী হলেও ২০০৮ সালে জোট থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করে এলডিপি। আসন পায় একটি। পরে ২০১০ থেকে বিএনপির ১৮ দলীয় ঐক্যজোটের অংশ হয় এলডিপি। হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির অন্যতম সঙ্গী ছিল দলটি। আগামী নির্বাচনেও বিএনপির সাথে জোটবদ্ধভাবে অংশ নিচ্ছে তারা। এরই মধ্যে ৮৪ আসনে প্রার্থী ঘোষণা করেছে এলডিপি। আন্দোলনে, সংগ্রামে, মিটিংয়ে, মিছিলে সব জায়গাতে আমরা বিএনপির সাথে ছিলাম এবং এখনও আমরা তাদের সাথে আছি। সম্ভাব্য প্রার্থী যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এরকম ৮৪ জন আমরা সিলেক্ট করছি এবং বিভিন্ন জায়গায় তাদেরকে কার্যক্রম শুরু করার জন্য। শিগগিরই ৮৪ প্রার্থীর তালিকা নিয়ে বিএনপির সাথে আলোচনায় বসবে এলডিপি। লক্ষ্য একটাই, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেয়া। প্রার্থীর যোগ্যতা বিচারে প্রয়োজনে আসন ছাড় দেবে দলটি। সবাই গুণগত মানসম্পন্ন ব্যক্তি, কিন্তু এখানে ইকুয়ালদের মধ্যে বেস্ট যে হবে সেই মনোনয়ন পাবে। এখন বিএনপিরও প্রার্থী আছে, আমাদেরও প্রার্থী আছে। হ্যাঁ, আমরা তাদের সাথে বসে আলাপ আলোচনা করব। আলাপ আলোচনা করে যে ভালো বলে বিবেচিত হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সাধারণ মানুষের মতোই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দলটির। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নিরাপত্তার স্বার্থে নিজস্ব কৌশলগত অবস্থান জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। বলেন, ভূ রাজনৈতিক অস্থিরতার মধ্যে অস্তিত্ব টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য। সেমিনারে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দেন বক্তারা। রাজধানীর ২০ মিলনায়তনে এক সেমিনারে এসব কথা বলেন আলোচকেরা। ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেমিনারের আয়োজন করে সশস্ত্র বাহিনী বিভাগ ও BIISS। বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে সাবেক কূটনীতিক বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিতে শক্তিশালী প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতির কোনো বিকল্প নেই। অভ্যন্তরীণ ইস্যুতে বহিরাগতদের হস্তক্ষেপের সুযোগ আমরাই করে দেই, এমন চর্চা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য প্রয়োজন রাজনৈতিক ঐকমত্য।
আঞ্চলিক সহযোগিতা, কূটনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং অপ্রচলিত নিরাপত্তা হুমকি মোকাবিলায় সমন্বিত কৌশল গ্রহণ করতে হবে। বৈশ্বিক পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে জাতীয় কৌশল প্রণয়নের বিকল্প নেই। এ প্রসঙ্গে সরকারের নীতি নির্ধারকরা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী, কিন্তু বিগত সরকার ক্ষমতার লোভে তাদেরই বিতর্কিত করেছে। নিজের দেশের মানুষকে হত্যা, গুম, নির্যাতনের নজির কোথাও নেই। কি দুর্ভাগ্য, যারা ইউনিফর্ম পরা ছিল তাদের অপরাধে জড়ানো হয়েছে। কেবল ক্ষমতায় টিকে থাকতেই তা করা হয়েছে। রাষ্ট্রগুলোর মধ্যে নতুন করে সংঘাত ও আঞ্চলিক অস্থিতিশীলতা বাংলাদেশের নিরাপত্তার জন্য ঝুঁকি। বৈশ্বিক পরিস্থিতিতে এককভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা। আলোচকরা বলেন, শান্তিপূর্ণ পরিবেশ ও ভারসাম্যের কূটনীতি এগিয়ে নেওয়া বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া যেসব পণ্যের শুল্ক পরিশোধ করা হয়েছিল, আইন অনুযায়ী তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে পণ্যের ক্ষতিপূরণ দেবে না সংস্থাটি। পণ্য সংরক্ষণের দায়িত্বে থাকা সংস্থাকেই ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে এনবিআর। এর আগে ওষুধ শিল্প সমিতি জানায়, আগুনে দেশের শীর্ষ ৪৫টি ওষুধ কোম্পানি প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে। ভবিষ্যতের সম্ভাব্য সংকট এড়াতে সরকারের কাছে ১৪টি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। চাহিদা থাকলেও চলতি বছরের ৯ মাসে মাত্র ৩ বার ট্রাকে পণ্য বিক্রি করেছে সরকারের বিপণন সংস্থা টিসিবি। সংস্থার মুখপাত্র জানান, সরকারের নির্দেশনা না থাকায় এই কর্মসূচি বন্ধ রয়েছে। এদিকে সাশ্রয় মূল্যে পণ্য কিনতে না পারায় ভোগান্তিতে স্বল্প আয়ের মানুষ। গেল সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.৬৪%। এ অবস্থায় প্রতিটি পরিবার খাদ্যের যোগান দিতে আয়ের প্রায় ৫৫% ব্যয় করছেন। তাই চাপ কমাতে টিসিবির ট্রাক থেকে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল সহ কয়েকটি পণ্য কেনার সুযোগ খোঁজেন স্বল্প আয়ের মানুষ। তবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। জানা গেছে, চলতি বছর মাত্র ৩ বার এই কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আর্থিক চাপ সামলাতে না পেরে ট্রাক সেল চালু রাখার দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি অফিসের থেকে বেশি তো এখানে মালটার দাম পাওয়া যায়, কমে পাওয়া যায়। এখানে মাল এখানে আপনার এটার জন্য আপনার লো পড়ে, দাম বাইরে গেছে গা। এখন যদি এই টিসিবি অনেক আগেই বন্ধ হয়ে গেছে গা, প্রায় ২০-২৫ দিন, ১ মাস। তো ওখানে যদি আবার টিসিবি পণ্যগুলো ট্রাকে করে সেল দেয়, তাহলে বাংলাদেশে কি ঢাকা শহরে অনেক দৃষ্টি ভালো হবে। বিশেষজ্ঞদের মতে, এই কর্মসূচি নিয়মিত চালু রাখা গেলে উপকৃত হবেন সাধারণ মানুষ। তবে টিসিবি বলছে, আপাতত সারা বছর সম্ভব না হলেও প্রয়োজন অনুসারে ট্রাকের পণ্য বিক্রি কার্যক্রম চালু রাখবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সরকার গ্রহণ করবে এবং ভোক্তাদেরকে অন্তত কিছুটা হলেও ২-৩টি আইটেম, যেটা টিসিবির ট্যাক্স চিনি, তেল, ডাল, এই ধরনের পণ্য যাতে ট্রাক সেলের মাধ্যমে এই কার্যক্রম আবার পুনরায় চালু করে ভোক্তাদের কিছুটা হলেও স্বস্তি দিবে। ট্রাক সেল বিক্রয়ের নীতিগত সিদ্ধান্ত কিন্তু সরকারের এই মুহূর্তে নাই। যদি প্রয়োজন হয় বাজার বিবেচনায়, তাহলে এটার পাশাপাশি প্রেক্ষাপট বিবেচনায় সরকার এই সিদ্ধান্তগুলো নেবে। তবে নিয়মিত যেটা চলবে, কার্ডের বিপরীতে পণ্য বিতরণ করা। নভেম্বর থেকে টিসিবির পণ্য তালিকায় চা, লবণ, ডিটারজেন্ট সহ মোট 5টি নতুন পণ্য যুক্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।